সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন। ধরেন আপনার একটা বন্ধু আছে যে ১০ ঘন্টা পড়াশোনা করে, কিন্তু এটা হতে পারে সে চান্স পাবে না। এবং আপনি ৪ ঘন্টা বা ৫ ঘন্টা বা ৬ ঘন্টা পড়াশোনা করেন, আপনি চান্স পেতে পারেন। শুধু কিছু পদ্ধতি অবলম্বন করে। এদের মধ্যে একটা পদ্ধতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এখন আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোয়েশ্চেন ব্যাংক সবগুলো সলভ করলেন, তাতেই যে আপনি চান্স পাবেন এরকম না। কিছু ট্রিক্স খাটানো লাগে, যেটা আপনাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে আরো সুবিধা দেবে। প্রথমত আপনার কিছু উপকরণ লাগবে। ৩টা কলম, সেটা একটা কালো কলম, একটা লাল কলম, একটা নীল কলম, আর একটা খাতার পেজ। ২-৩টা পেজ হতে পারে স্যার। তো প্রথমত কি করবেন, ধরেন আপনার আজকে কোচিংয়ে গেলেন, কোচিংয়ে যাওয়ার পর আপনার ইংরেজি পড়ানো হয়েছে, ঠিক আছে? তো আপনি কি করবেন, যখন আসবেন আপনি ভাবলেন কোশ্চেন ব্যাংক সলভ করবেন। শুধু ওই দিন শুধু ইংরেজি আপনি সলভ করবেন। ধরুন ২০২৩-এ যেই পরীক্ষা হয়েছে, ২২-এ যেই পরীক্ষা হয়েছে, ২১-এ বা ২০-এ যেই সকল পরীক্ষা হয়েছে, ওই সকল পরীক্ষার শুধু ইংরেজি প্রশ্নগুলো সমাধান করবেন। এখন কিভাবে করবেন? প্রথমত আপনার যে খাতাটা নিয়েছেন ওটার মধ্যে আপনি লিখবেন, ধরেন ২০২৩ লিখবেন, ঠিক আছে? তো প্রথমত আপনি একটু চোখ বুলাবেন কি লেখা আছে প্রশ্নের মধ্যে। পরে দেখবেন কি, যখন আপনি পড়ছেন, দেখবেন কিছু কিছু প্রশ্ন আপনি পারেন, একদম ইজি, আপনি আগে পড়েছেন, তো পারেন ওগুলো। তো ওগুলোর মধ্যে আপনি কি কালির দাগ দিবেন? কালো কালির এইভাবে একটা দাগ দিতে পারেন, বা আপনি একটা স্টার দিতে পারেন পাশে, ঠিক আছে? তো কিছু কিছু প্রশ্ন দেখবেন আপনি হাফ পারেন, হাফ পারেন না। আপনার ৩-৪ বার দেখলে আপনি হয়তোবা পারবেন। তো এই টাইপের প্রশ্ন আছে। মানে মানে আপনার একটা কিছু কিছু প্রশ্ন থাকে না, পেটে আসছে তো কিন্তু মুখে আসছে না, ওই টাইপ প্রশ্ন। তো ওগুলার জন্য আপনি দিবেন কি, একটা কি কালার কালি, যে নীল কালারের দাগ, ঠিক আছে? নীল কালারের একটা দাগ দিবেন, বা একটা স্টার দিবেন। আবার কিছু কিছু প্রশ্ন দেখবেন যে যে একদম পারেন না, আর এত কঠিন আপনি কখনো দেখেননি, আপনি বারবার পড়ছেন কিন্তু ভুলে যাচ্ছেন। ওই প্রশ্নে আপনি দিবেন লাল কালারের একটা আপনার স্টার বা একটা দাগ, এভাবে। তো এখন কি হবে, যখন পরীক্ষার আগের দিন আপনি রিভিশন দিতে যাবেন, বা ১ সপ্তাহ আগে বা ২ দিন আগে রিভিশন দিতে যাবেন, তখন কি করবেন, আপনি কালো কালির যে দাগটা আছে এটা তো আপনি পারেন, এটা না দেখলেও চলবে। সবার আগে শুরু করবেন কি দিয়ে, লাল কালির যেই স্টারটা আছে। তো পরবর্তীতে নীল কালি, আর সময় থাকলে কালো কালি দেখবেন। তো এতে করে আপনার সময় বেঁচে যাবে, ঠিক আছে? তো এতে করে আপনার বেশি সময় লাগবে না, এবং আপনার সহপাঠী ধরেন যে এই ট্রিক্সগুলো জানে না, তো তাদের সময় লাগবে অনেক বেশি, তার তুলনায় আপনার কিন্তু সময় অর্ধেকেরও বেশি কমে যাবে। তো এরকম আপনার কোনো সহপাঠী থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দ্বিতীয়ত যে কাজটা করবেন, যখন আপনি প্রশ্নগুলো দেখছেন, ঠিক আছে? এই যে আপনি কিন্তু ২৩ লিখে রেখেছেন, ঠিক আছে? ধরেন প্রশ্নগুলো দেখছেন, তো আপনি দেখবেন একটা প্রশ্ন এক এক জায়গা থেকে আসে, একটা ভোকাবুলারি থেকে আসে, একটা প্রিপোজিশন থেকে আসে, একটা ইডিয়ম ফ্রেজ থেকে আসে, একটা সেন্টেন্স কারেকশন থেকে আসে। হ্যাঁ, তো আপনি যখন প্রশ্নগুলো পড়ছেন, আপনার সাইডে ডান সাইডে তো একটা খাতার পেজ আছে, তো ওই জায়গায় আপনি এক লিখবেন, ধরেন ১ নাম্বার আপনার ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে। দ্বিতীয় প্রশ্নটা ধরেন আপনার এসেছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন। তো আপনি কি করবেন, যতগুলো প্রশ্ন আসছে, যে জায়গা থেকে আসছে সবগুলো একটা একটা করে লিখবেন, ঠিক আছে? দেখবেন সেন্টেন্স কারেকশন থেকে যদি ভোকাবুলারি থেকে আপনার যদি ১০টা বা ৫টা বা ২টা প্রশ্ন আসে, ভোকাবুলারি লিখে পাশে ২টা স্টার দিয়ে দিবেন। স্টার মানে কি, এই কয়টা আপনার প্রশ্ন এসেছে, বা পাশে আপনি ২ লিখে দিবেন যে ভোকাবুলারি থেকে এই কয়টা প্রশ্ন এসেছে। সেন্টেন্স কারেকশন থেকে ৩টা প্রশ্ন আসলে ৩ লিখে দেবেন, এভাবে। তো আপনি যখন ২২ সলভ শেষ হবে ইংরেজির, ২৩ আপনার ২৩ শেষ হবে, তখন ২২ ধরবেন। এভাবে আপনি যখন গত ৫টা পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন, আপনি নির্দিষ্ট করে যখন পেজটা দেখবেন, নির্দিষ্ট করে বুঝবেন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তখন আপনি খাতাটা দেখলে বুঝবেন, আচ্ছা ভোকাবুলারি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তারপর সেন্টেন্স কারেকশন, তারপর প্রিপোজিশন। কিন্তু যে আপনার প্রশ্নটা অ্যানালাইসিস করছে না, সে কিন্তু জানবে না। তো তো সবার প্রথম আপনার কি হবে, যে ভোকাবুলারিতে আপনার সবচেয়ে বেশি জোর দেয়া,
এটা হচ্ছে সর্বপ্রথম কাজ হবে আপনার। তারপরে ধরেন প্রিপোজিশনে, তারপরে সেন্টেন্স কারেকশনে, তারপরে গ্রামারে, এইরকম ভাবে আপনি পড়বেন। গ্রামারেরও স্পেসিফিক জায়গা লিখে রাখবেন। আপনার হচ্ছে ধরেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে কোন জায়গা থেকে, বা ইরোর্স থেকে আসে কোন জায়গা থেকে, নাউন থেকে আসে কোন জায়গা থেকে, এগুলো লিখে রাখবেন। তখন হচ্ছে আপনার হচ্ছে সম্পূর্ণ গ্রামার পড়া লাগবে না, আপনি হচ্ছে ধরেন কন্ডিশনাল থেকে পড়বেন। তো এইভাবে যখন হচ্ছে আপনার ইংরেজি শেষ হবে, ধরেন পরের দিন আপনার ম্যাথ লেকচার হলো, আপনার তো ম্যাথ নেই, আপনার জিকেল লেকচার হলো যদি আপনি বি ইউনিট পড়েন, বা হচ্ছে আপনার ধরেন সায়েন্সে পড়েন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো একটা হলো, বা হচ্ছে আপনার যারা কমার্সে পড়েন আপনার হচ্ছে অ্যাকাউন্টিং হলো, মার্কেটিং হলো, তো যে কোনো কিছু হলো। তো পরের দিন আবার হচ্ছে যে কি হলো, এইভাবে সমাধান করবেন। এখন হচ্ছে অনেকে কি করে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমাধান করা শুরু করে সম্পূর্ণ কোশ্চেন। এতে করে কি হয়, আপনার মাথার মধ্যে একটা হচ্ছে প্যাচ লেগে যায়। তো আপনি হচ্ছে বুঝেন না কোন কিভাবে কি হবে, এবং হচ্ছে ওই প্রশ্নগুলো আপনার মাথার মধ্যে বেশিক্ষণ থাকে না। যখন আপনি ইংরেজি প্রশ্ন সমাধান করছেন, শুধু ইংরেজি নিয়ে চিন্তা করছেন, যখন ফিজিক্স সমাধান করছেন ফিজিক্স নিয়ে চিন্তা করছেন, যখন ম্যাথ সমাধান করছেন ম্যাথ নিয়ে চিন্তা করছেন, যখন অ্যাকাউন্টিং সমাধান করছেন শুধু অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করছেন। তার মানে আপনি ধরতে পারছেন কোথা থেকে প্রশ্ন আসবে। আবার যখন আপনি নোট করছেন তখন হচ্ছে আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া আছে, আচ্ছা এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখন হচ্ছে কোচিংদের কাজই হচ্ছে ব্যবসা করা। সে আপনাকে অনেক পড়াবে, কিন্তু ওই অনেক পড়া থেকে আপনার প্রশ্ন আসবে না। আপনার হচ্ছে বুঝতে হবে প্রশ্ন কোথা থেকে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে সিট আছে 1000, অন্যান্য ইউনিটে এইরকমই সিট আছে আশেপাশে। তো পরীক্ষা দেয় 1 লাখ, সবাই চান্স পাবে না। তো আপনার সিটটা বা চান্সটা নিশ্চিত করার জন্য এভাবে পড়াশোনা করতে হবে। এরকম আরো ট্রিক্সের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।